ওকে, তো এখন আমরা এটা দেখলাম যে ভি এবং পি এর গ্রাফের জন্য। এখন তো গ্রাফ তো আরো বিভিন্ন রকমের হইতে পারে, তো আমরা ভি টি এর গ্রাফও শিখছি, টি এবং পি এর গ্রাফও শিখছি। তো ওইগুলা গ্রাফের জন্য কি রকম হয় এখন এখানে খেয়াল করো। এই যে ভি বনাম টি এর গ্রাফটা কি রকম ছিল? দেখো, সূত্র ছিল ভি প্রপোর্শনাল টি, ভি কে টি। তো তুমি যদি ভি কে ওয়াই অক্ষ বরাবর লেখো, এটা হবে এম, এটা হয়ে যাবে এক্স। তো ভি কে যদি ওয়াই অক্ষ বরাবর লেখো, টি কে যদি এক্স অক্ষ বরাবর লেখো, তাহলে এখানে গ্রাফটা হবে কেমন? মূলবিন্দুগামী হবে না? মূল বিন্দু। হ্যাঁ। হুম। তাহলে এখন আমি যদি এখানে তিনটা গ্রাফ যদি আঁকি, ধরো যে এইটাও মূলবিন্দু থেকে আসছে এমন একটা গ্রাফ, এইটাও মূলবিন্দু থেকে আসছে এমন একটা গ্রাফ। তো এরা তিনটাই ধরো যে মূলবিন্দুতে। এখন এখন ভি ভার্সেস টি এর গ্রাফে কে ফিক্সড, এখানে পি ফিক্সড। তো এটা তো চার্লসের সূত্রে গ্রাফ, তো এখানে পি ফিক্সড। এবং তিনটা গ্রাফের জন্য আমি ধরে নিলাম যে তিনটা গ্রাফের জন্য পি এর মানগুলো আছে, একটার জন্য পি ওয়ান, আর একটার জন্য পি টু, একটার জন্য পি থ্রি। এখন তোমাকে বলছে পি এর ক্রম নির্ণয় করো। এখন তোমার পি এর ক্রম নির্ণয়ের জন্য তুমি এখানে এই যে এক্স অক্ষ বরাবর এই সরলরেখা আঁকতে পারো, ওয়াই অক্ষ, সরি, এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, যে কোনো ভাবেই এ পারো তোমার ইচ্ছা মতো। বাট এইখানে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলেই সুবিধা হবে, কারণ ওইটাই এইখানে তিনটা গ্রাফকে ছেদ করবে। এক্স অক্ষ বরাবর একে ছেদ করানো অনেক টাফ আর কি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকে। ওকে, তাহলে এখন এইখানে যে তিনটা গ্রাফ, একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা আছে এইদিকে। তো এইখানে ভি, এখানে আছে টি, এটার জন্য হচ্ছে পি ওয়ান, এটার জন্য হচ্ছে পি টু, এটার জন্য হচ্ছে পি থ্রি। ওকে, এখন তুমি এখানে অবশ্যই এমন ভাবে সরলরেখাটা আঁকতে হবে যাতে তিনটা গ্রাফকে ছেদ করে। তো আমি যদি এইভাবে আঁকি, তাহলে তিনটা গ্রাফকেই ছেদ করে। তো ধরো এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে এখানে তুমি এখানে তুমি কাকে ফিক্সড করছো? টি কে ফিক্সড করছো। এখানে টি ফিক্সড না? হুম। ওকে, ধরো এটার জন্য ভি ওয়ান, এটার জন্য ভি টু, এটার জন্য ভি থ্রি। এখন এখানে সম্পর্ক কার কার মধ্যে? পি আর ভি। হ্যাঁ, পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? হুম, সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক পি আর ভি এর মধ্যে। পি আর ভি এর মধ্যে সম্পর্ক কোন সূত্র থেকে আসে? বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্রে কি সমানুপাতিক ছিল? ব্যস্তানুপাতিক ছিল। ভি হচ্ছে পি এর ব্যস্তানুপাতিক, মানে তুমি চাপ যত বাড়াবা আয়তন তত কমবে। এগুলো রিভিশন দেওয়া লাগবে ভালো মতো। তাহলে তোমার পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি প্রপোর্শনাল ওয়ান বাই পি ছিল। এইখানে সমানুপাতিক চিহ্ন আছে, ঠিক আছে, বাট এখানে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এইগুলো তো ভালোভাবে মাথায় রাখতে হবে। এর মানে কি? এর মানে তোমার যেহেতু পি এর ক্রম বের করতে বলছে, যেই বিন্দুতে ভি এর মান বেশি সেই বিন্দুতে পি এর মান কি হবে বলো তো? সেই বিন্দুতে পি এর মান হবে সবচেয়ে কম। কম। হুম। তাহলে এখানে কোন বিন্দুতে পি এর মান সবচেয়ে কম হবে?
V1। হ্যাঁ, তার মানে P1 হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে কে? এরপরে এরপরে P2 একটু বড়। আর যে বিন্দুতে ভি এর মান সবচেয়ে ছোট, ওই বিন্দুতে পি এর মান সবচেয়ে বেশি। তার মানে P3 এর মানটা সবচেয়ে বেশি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. এখন তোমার যদি সম্পর্কই মনে না থাকে, তাহলে তুমি গ্রাফ থেকে বের বের করবা কিভাবে? এগুলা ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা দাঁড়াও দেখি এগুলা। এই টাইপের এমসিকিউ তো থাকার কথা, এগুলো হাজারি স্যারের বইতে দেখে কেন নাই? আছে, দাঁড়াও আমি এটা এই কবির স্যারের বইতে দেখে আছে কি। কবির স্যারের বইতে। হুম, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এখানে একটা এমসিকিউ পাইছি, ওয়েট। আচ্ছা একটু ওয়েট করো। আর এই রসায়ন অবশ্যই, অবশ্যই হাজারি স্যারের বইগুলার এমসিকিউ এবং যেগুলা নিজে করো আছে, এগুলার পাশাপাশি এই স্লাইডে যেগুলা দিব এক্সট্রা, এই কবির স্যারের বই অথবা অন্য কোনো বই থেকে এগুলো যাতে সলভ করা থাকে, না হলে কিন্তু ওই রসায়ন অত ভালোভাবে হবে না। মানে রসায়ন যদি একটা বই পড়লে হয়ে যায়, বাট তারপরও তুমি মানে তুমি আগে হাজারি স্যারের বইটা সলভ করবে, এরপরে অন্যান্য বইগুলোতে গিয়ে দেখবে যে অলমোস্ট 90% ম্যাথ এমসিকিউ সেম। তো তখন আর সমস্যা হবে না। যদি একেবারে হুবহু হয়, দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্নই হুবহু আছে, হ্যাঁ, জাস্ট খালি মানে ডাটাটা চেঞ্জ। তো ওইগুলো সলভ করার তো অত দরকার হবে না। যদি একটু আনকমন ম্যাথ পাও, বা যেগুলো হাজারি স্যারের বইতে নাই বা অন্য বইতে যদি পাও, তাহলে ওইগুলো সলভ করবো। এখন দেখো এই এমসিকিউটা খেয়াল করো। এখন এখানে বলছে যে আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক। এখন তোমাকে এখানে কিছু গ্রাফ দিয়ে দেওয়া। এক নম্বর গ্রাফটা জি এবং পি এর গ্রাফ দেওয়া। এখন আমি যদি এটা প্রশ্নের মধ্যেই একটা, আমি যদি এখানে লাইন যদি টানি, তাহলে এখন তুমি এখানে এই যে, এখন এখানে কে ফিক্সড হচ্ছে এখানে? ইয়ে, ভি। হ্যাঁ, ভি যদি ফিক্সড হয়, তাহলে তোমার সম্পর্ক হবে কার মধ্যে? সম্পর্ক হবে পি এবং টি এর মধ্যে। তো টি। হ্যাঁ, তো তাহলে পি আর টি এর মধ্যে সম্পর্ক কি? পি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। পি সমানুপাতিক। তাহলে হ্যাঁ, তাহলে তোমার এই পয়েন্টে এটা 1 নাম্বার ধরো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে তোমার কোন পয়েন্টে পি এর মান সবচেয়ে বেশি? 1 নাম্বার পয়েন্টে। ওয়ান। হ্যাঁ, হুম। তাহলে এই পয়েন্টে টি এর মান হবে সবচেয়ে বেশি, মানে T1 ইজ গ্রেটার দেন, তারপরে আসবে T2। এবং 3 নাম্বার পয়েন্টে পি এর মান সবচেয়ে কম, তাহলে ওই গ্রাফে টি এর মান হবে সবচেয়ে কম, মানে T3 সবচেয়ে ছোট। তাহলে এইটা ঠিক আছে, মানে 1 নাম্বারে তোমার প্রশ্নের মধ্যে যে ক্রমটা দেওয়া, T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। এখন 2 নাম্বার গ্রাফটা খেয়াল করো। 2 নাম্বার গ্রাফে যেটা আঁকছে, এটা তোমার এমনিতে নর্মালি দেখে মনে হইতে পারে যে গ্রাফটা ঠিক আছে, পি এবং ভি এর গ্রাফ। এটা তুমি তো
এটা এই মনের সুখে দাগাই দিয়ে চলে আসবা, বাট এটা তো, আচ্ছা আমি এখানে একটাই আঁকি। এই গ্রাফটা কার কার ছিল বলো তো? এটা ছিল ভি ভার্সেস শুধুমাত্র পি এর গ্রাফ, বাট প্রশ্নে এখানে হুম। পি ইনভার্স দেওয়া। এটা কিন্তু ভি ভার্সেস পি ইনভার্সের গ্রাফ না। এখন তুমি সূত্রটা বলো, এই যে ভি এবং পি এর মধ্যে সম্পর্ক এই ছিল কি? ভি এবং পি এর মধ্যে সম্পর্ক ছিল ভি প্রপোর্শনাল পুরো ওয়ান বাই। দেখানো। এখন আমি যদি একটা এখানে কে নিয়ে আসি, ভি ওয়ান বাই পি। এখন দেখো, আমি ভি কে যদি ওয়াই অক্ষ বরাবর দেই, আর ওয়ান বাই পি কে যদি এক্স অক্ষ বরাবর দেই, এই জিনিসটা আমি মেবি এর আগেও ক্লাসে এই গ্রাফটা পড়াইছি কিনা আমার মনে নাই। ওয়ান বাই পি কে দেখো, তুমি ডিরেক্ট ওয়ান বাই পি কেই এক্স অক্ষ বরাবর দিয়ে দিছো। ওয়ান বাই পি মানে কি? ওয়ান বাই পি মানে তো পি ইনভার্স। এখন তাহলে ওয়ান বাই পি সমান কি হবে? এক্স হবে না? তাহলে ভি ভার্সেস ওয়ান বাই পি এর গ্রাফটা কার মতো হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, বা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এই গ্রাফটা কি ঠিক আছে? দুই নাম্বারটা, না। দুই নাম্বারটা ঠিক নাই। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে পি বলছে নাকি পি ইনভার্স বলছে। ওকে। এখন এখন এই যে 3 নম্বর যে গ্রাফটা, আমি যদি এই বরাবর একটা লাইনটা নিই, তাহলে এখানে আমাদের কে ফিক্সড হয়েছে, যেহেতু এই বরাবর টি, তাহলে টি ফিক্সড। তাহলে টি ফিক্সড হলে কার কার মধ্যে সম্পর্ক? ভি এবং পি এর মধ্যে। তাহলে ভি ওয়ান বাই পি। তাহলে এটা দ্বারা কি বোঝায় যে যেই পয়েন্টে পি এর মান সবচেয়ে বেশি, না সরি, যেই পয়েন্টে ভি এর মান সবচেয়ে আহ, বেশি, সেই পয়েন্টে পি সবচেয়ে কম। তাহলে ভি এর মান সবচেয়ে তোমার বেশি হচ্ছে, ধরো এটা 3, এটা 2, এটা 1। তাহলে তোমার 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ পি থ্রির গ্রাফে ভি এর মান সবচেয়ে বেশি। তাহলে পি3 হবে সবচেয়ে ছোট। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে পি ওয়ান এর গ্রাফে, তাহলে পি ওয়ান হবে সবচেয়ে বড়। এটা না? হুম। এখন তোমার এখানে যে ক্রমটা এই যে দেওয়া আছে, এটা তাহলে এই যে ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1। এগুলা এই যে এইসব এমসিকিউ পারফেক্টলি অ্যান্সার করার জন্য তোমার এগুলা গ্রাফ সম্পর্কে অবশ্যই অবশ্যই আইডিয়া থাকতে হবে। আচ্ছা ওয়েট, এখন যদিও এইখানে অ্যান্সার গুলা দিয়ে দেওয়া, আচ্ছা তারপরও এখন এগুলো নিজে চেক করে অবশ্যই অ্যান্সার গুলো দেওয়া লাগবে। আচ্ছা দাঁড়াও, এগুলা আমি নিয়ে আসিনি, কারণ আমি ভাবছিলাম যে আজকে আরো তো 2টা সূত্র আছে, বয়লের চার্লসের সূত্র, লুসাকের সূত্র, তারপরে গ্রাফ গুলা এই এই পড়াইতে মনে হয় চলে যাবে। তো এখন দেখি এগুলা আগে ভাগে শেষ হয়েছে। না হলে এমসিকিউ গুলা নিয়ে আসতাম, এগুলো নেক্সট ক্লাসে নিয়ে আসার প্ল্যান ছিল। আচ্ছা দেখো, এখন এইটার অ্যান্সার তুমি বের করো। যদিও অ্যান্সার দেয়া আছে, তারপরও একটু এই চিন্তা করো যে কোন গ্রাফটা ভুল এইখানে, এবং এই কেন ভুল। এটা বলতে পারবো না এখন। হ্যাঁ। এখন এইখানে এই তোমার ভুল কোনটা বলো তো? ভুল হচ্ছে 1 নাম্বারটা, কারণ এই যে তোমার ভি হ্যাঁ। ভার্সেস পি এর গ্রাফ এই কিরকম হবে বলো তো? ভি ভার্সেস পি এর গ্রাফ হবে এই যে এইরকম বাঁকা। হুম। হুম। এটা হবে না? তাহলে হ্যাঁ তোমার হবে। এখন তোমার 2 আর 3 দেখার দরকার নাই, তুমি এইটা
দেখার সাথেই বুঝবা যে এক নাম্বারটা ভুল, তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 আর 3 হবে অ্যান্সার। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এখন এইটার অ্যান্সার দেয়া নাই। এটা একটু চিন্তা করে বের করো দেখি। এটা বের করো। এইটা বোঝার জন্য কিন্তু এটা সবকিছুই মনে থাকতে হবে। হ্যাঁ বলো দেখি, এটা অ্যান্সার কি বলো। ঘ অ্যান্সার? হ্যাঁ, ঘ অ্যান্সার। ঠিক আছে, বাট এখানে ক নাম্বার, খ নাম্বার কেন ভুল এটা বলতে পারবা? গ নাম্বার যে ভুল, এ, এ, আমরা তো এটা 2 বার করলাম যে এখানে ঘ নাম্বারের গ্রাফটা হবে এইরকম। ক এবং খ এখানে ভুল কেন বলতে পারবা? এইখানে মানে ঘ নাম্বারটা যে অ্যান্সার, এটা তো হুম। শিখাইলাম যে V1/P এর গ্রাফটা হবে মূল বিন্দুগামী। বাট এইটা অ্যান্সার ঠিক আছে, ক খ কেন ভুল এটা আগে জানতে হবে। ক খ ভুল কেন এটা বলো দেখি। ক ক ভুল হচ্ছে কারণ এটা তো মূল বিন্দুগামী হবে। না না, মূল বিন্দুগামী ঠিক আছে, এটা V ভার্সেস T এর গ্রাফ মূল বিন্দুগামী, এটা তো এই ঠিক আছে। V ভার্সেস T এর গ্রাফ যে মূল বিন্দুগামী আমরা তো এটা শিখছি। তো এই খ নম্বর তো মূল বিন্দুগামী, তাহলে এই খ নম্বর এখানে ভুল হইলো কারণ কেন? এখানে এই যে ক নাম্বার টি ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা কেলভিনে হবে না? কোনটা? আচ্ছা দেখো, এই যে এটা বোঝার জন্য তোমাকে পরম শূন্য তাপমাত্রাটা মনে রাখতে হবে। দেখো এটা আমি বুঝাই। এই যে পরম শূন্য তাপমাত্রা, এটা এই কি ছিল, এটা ডিগ্রি সেলসিয়াসে এই কত ছিল, আর এই কেলভিনে ছিল কত বলো তো? বলো। এটা মনে নাই? এটা ছিল কেলভিন, মাইনাস কেলভিন 273। 273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এটা ছিল না? হুম। এখন দেখো তুমি ক নম্বরের গ্রাফটা খেয়াল করো। এখন এই যে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়? আয়তন 0। হ্যাঁ, গ্যাসের আয়তন 0 মিটার কিউব। এখন দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে ক নম্বরটাতে কি ভুল আছে। এখন দেখো, এখন তোমার এইখানে যে টেম্পারেচার দেওয়া, এটা যে কেলভিন এককে দেওয়া, এই যে এই পয়েন্টটা মূল বিন্দুতে, এটা এই কত কেলভিন মূল বিন্দুতে? এই 0 কেলভিন না? যেহেতু এক্স হ্যাঁ। অক্ষ বরাবর কেলভিন এককে টেম্পারেচার দেওয়া, তার মানে মূল বিন্দুতে হবে 0 কেলভিন। তো 0 কেলভিনে আয়তন কত হওয়া উচিত? যেহেতু 0 কেলভিন মানে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা আয়তন এই কত হইতো? 0 হইতো না? হুম। তাহলে এই গ্রাফটা শুরু হওয়া উচিত ছিল মূলবিন্দু থেকে। এখন এই গ্রাফটা যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে শুরু হওয়া মানে কি? এই পয়েন্ট থেকে শুরু হওয়া মানে, এখন এই পয়েন্টে তো তোমার টেম্পারেচারের মান কত? টেম্পারেচারের মান হচ্ছে 0 কেলভিন। বাট এই পয়েন্টে তো একটা আয়তনের মান আছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভি। তার মানে 0 কেলভিন তাপমাত্রায় তার একটা আয়তন আছে। এটা কি সত্য নাকি এই যে মিথ্যা? 0 কেলভিন সত্য। তাপমাত্রায় কি তার আয়তন কি থাকবে একটা গ্যাসের? না। তাহলে এই গ্রাফটা ঠিক নাই। যদি এটা মূলবিন্দু থেকে শুরু হইতো তখন ঠিক ছিল। এখন দেখো, এখন আবার খ নম্বরের ক্ষেত্রে কি ভুল। এখন খ নম্বরের ক্ষেত্রে টেম্পারেচার তো ডিগ্রি সেলসিয়াস, তার মানে মূলবিন্দুতে তাপমাত্রা কত?
0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। তো 273 কেলভিন তাপমাত্রায় তার কি আয়তন শূন্য হবে? এই যে 273 এই কেলভিন তাপমাত্রায় তার আয়তন তো শূন্য হবে না, কারণ তার আয়তন শূন্য কোন তাপমাত্রায়? 0 কেলভিন তাপমাত্রায়। তো 273 কেলভিন তাপমাত্রায় তো তার অবশ্যই একটা আয়তন থাকবে। তার মানে এই গ্রাফটা শুরু হওয়া উচিত ছিল এই পয়েন্ট থেকে। এটা কি বুঝছো যে এই গ্রাফটা হ্যাঁ, বুঝছি। এই পয়েন্ট থেকে শুরু হওয়া উচিত ছিল? বাট এটা মূল বিন্দু থেকে শুরু করছে, যেইটা ভুল। এখন এর একটা আয়তন থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 কেলভিন তাপমাত্রা আয়তনটা, মানে এই দুইটা গ্রাফ উল্টা হয়ে গেছে। এখন যদি এইখানে যদি এই কেলভিন থাকতো তাহলে এই গ্রাফটা ঠিক হইতো, এবং এইখানে যদি ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে এই গ্রাফটা ঠিক হইতো। এটা কি বুঝছো দুইটার মধ্যে পার্থক্য? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এই যে গ্রাফ গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, আবারও এগুলা ভালোভাবে শিখে রাখবা। ওকে, দাঁড়াও দেখি আরো কোনো গ্রাফের প্রশ্ন আছে কিনা। ও, গ্রাফের এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে জীবনেও পারবা না, বুঝছো? এগুলা মুখস্থ করে কিন্তু হবে না। এবং মুখস্থ করে তুমি এই কয়টা গ্রাফ এখানে মনে রাখবা? মুখস্থ করে তো একটা মনে রাখতে পারবা না এখানে। হ্যাঁ, এটার অ্যান্সার বের করো। আচ্ছা দাঁড়াও, আমি আরো দেখি, আরো যদি দুই তিনটা গ্রাফ থেকে একবারে নিয়ে আসি। wait, এইগুলা নিয়ে আসতাম তাহলে এত আর সময় টময় যাইতো না। আর সেগুলাকে হাজারি স্যারের বইয়ে নাই মনে হয় এগুলো গ্রাফ। এক্স বিন্দুতে তাপমাত্রা, হ্যাঁ আচ্ছা বাদ দাও। এটা এটা বলো, এর অ্যান্সারটা বের করো। এক হুম, বলো। 1 আর 3 সঠিক। 1 আর 3 সঠিক। দুই, দুই কোন জায়গায় দুই ভুল? ভুল। দুই ভুল আছে, কারণ এখানে আয়তন শূন্য হওয়ার কথা। না, এইটা তোমার মানে যদি টেম্পারেচার কিছু বলা না থাকে তাহলে টেম্পারেচারটাকে তুমি কেলভিন এককে ধরে নেবা বাই ডিফল্ট। তো এটা 0 কেলভিনে তোমার মূল বিন্দু থেকে শুরু হওয়ার কথা ছিল, তো অ্যান্সার হবে 1 3। ওকে, এগুলা এখন আশা করি গ্রাফ নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন অ্যাভোগাড্রো সংখ্যা কি এ, জানো? হুম,
ইয়ে 6 পয়েন্ট কত জানি না, 6.023 ওটাই তো। হ্যাঁ, এটা আছে 6.023 × 10⁻23। তবে আমাদের এইখানে বয়েল, চার্লস এবং লুসাকের সূত্রের পরেও এখানে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো নীতি। অ্যাভোগাড্রের নীতি। তো অ্যাভোগাড্রের নীতি হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে স্থির তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ওকে, এটা সমান এটা হচ্ছে যদি কোনো একটা স্থির তাপমাত্রা এবং এখন দেখো, এই যে সমান সংখ্যক অণু থাকে, এখন এই কোনো একটা গ্যাসের অণুর সংখ্যা তার মোল সংখ্যার উপরে নির্ভরশীল, কারণ মোল সংখ্যা থেকে আমরা মূলত অণুর সংখ্যা বের করি। মোল সংখ্যা যত বেশি হবে অণুর সংখ্যা তত বেশি হবে। এখন তোমার যদি মোল সংখ্যা দেওয়া থাকে সেইখান থেকে অণুর সংখ্যা বের করার নিয়ম কি? এই যে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো কি মনে আছে? হুম। ওকে, তাহলে এখন দেখো, আবার আমরা জানি যে এই যে গ্যাসের অণুর সংখ্যা মোল সংখ্যা সমানুপাতিক। তাহলে এখন এখানে কি হবে? এখানে হবে ভি সমানুপাতিক এন, মানে মোল সংখ্যা যত বেশি অণুর সংখ্যা তত বেশি। আর আর তাহলে আয়তন হচ্ছে তোমার মোল সংখ্যা সমানুপাতিক। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এই এটা মাথায় রাখবে। এখানে এন হচ্ছে মোল সংখ্যা, আর এটা নাম্বার অফ অ্যাভোগাড্রো বা এন এ সমান কত? 6.023 × 10⁻23। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, আর এসটিপি এবং এসিটিপি তো আশা করি মনে আছে, নাকি ভুলে গেছো? মনে নাই। এসটিপি আর এসটিপি ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি তে তাপমাত্রা ছিল কত? 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ ছিল 1 atm, আর আয়তন ছিল, মানে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আর এসিটিপি তে ছিল 100 কিলো প্যাসকেল চাপ, আর তাপমাত্রা ছিল মেবি 25 ডিগ্রি সেলসিয়াস, আর আয়তন ছিল 24.789। এগুলো রিভিশন দিয়ে রাখবা। ওকে, এখন আমি এইখানে এই প্রশ্নগুলা নিয়ে আসি নাই। আচ্ছা, বাদ দাও এইখানে। তুমি এটা বলো যে এইখানে বইয়ের মধ্যে এগুলো প্রশ্ন আছে যে 0.6 গ্রাম পানিতে অণু ও পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখন তোমার অণু এবং পরমাণুর সংখ্যা বের করার জন্য তোমাকে অবশ্যই আগে মোল সংখ্যা বের করতে হবে। তো এখন এখানে মোল সংখ্যা কত হবে বলো তো? এন সমান কি?
এন সমান হচ্ছে তোমার ডাব্লিউ ডিভাইড বাই এম। এখানে এম হচ্ছে আণবিক ভর, আর এটা হচ্ছে তোমার প্রদত্ত ভর, এত গ্রাম। পানির আণবিক ভর কত? পানির 18। পানিরটা হচ্ছে 18, 18 গ্রাম পার মোল। তাহলে এটা এটা হবে 0.6 ডিভাইড বাই 18, 1/30 এত মোল। ওকে, তাহলে অণুর সংখ্যা কি হবে? অণুর সংখ্যা হবে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা বের করো, 1/30 এর সাথে গুণ 6.023 10^23। তাহলে এটা হবে 2.0077 ইন্টু 10^23, সরি 22 টি। এইটা হচ্ছে অণুর সংখ্যা। আর পানির একটা অণুতে কয়টা পরমাণু আছে বলো? বলো। 3টা। হ্যাঁ, পানির একটা অণুতে 3টা পরমাণু আছে, তাহলে এখানে পরমাণুর সংখ্যা কি হবে? হুম, 3 গুণ হবে এর সাথে, যেহেতু একটা অণু সমান 3টা পরমাণু, তাহলে এতটা অণু সমান কি হবে? এত ইন্টু 3। হুম। তাহলে এটা হবে 6.023 10^22 তো এখন এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তো কালকে আমরা এই সূত্রের বেশ কিছু ম্যাথ করব, তারপরে আমরা অন্য সূত্রে যাব। তো বয়েল, চার্লস, তারপরে আর কি ছিল, লুসাক, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, এবং অ্যাভোগাড্রোর সংখ্যা এবং গ্রাফ গুলা, বিশেষ করে এগুলা সবগুলা A to Z যাতে ভালোভাবে রিভিশন দেওয়া থাকে। তো আজকে এই পর্যন্ত থাক, ওইগুলো ভালোভাবে রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে আসবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।